ভোটের আগের দিনই ভোট শেষ। সারা দেশে কি ঘটল? আপনি আমি গতকাল সন্ধ্যা থেকে বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে। এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট। সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুরঘর হচ্ছে পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সবকিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না বা ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যেভাবে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন তার পক্ষে অন্ততপক্ষে এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন, অনেক আওয়ামী লীগ আরও হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কত হাজার কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই এর রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটায় আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নাই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা প্রেক্ষাপট সেদিকেই। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে, যারা প্রার্থী, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের শিউরে দিচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সিলেট, ঝিনাইদহ থেকে পটুয়াখালী, সবখানে একই সুর। একবার ভেবে দেখুন, যে ব্যালটে মানুষের স্বপ্ন আর অধিকার বন্দী থাকার কথা, তা যদি ভোট শুরুর আগেই খোলা অবস্থায় পাওয়া যায়, তবে
সাধারণ ভোটারের অবস্থার জায়গা কোথায় থাকে? বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। রাজনীতি কি তবে এখন কেবলই টাকার খেলা? কেন একজন কর্মীকে লাখ লাখ টাকা নিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়? এই টাকা কি সেবা করার জন্য, নাকি মানুষের বিবেক কিনে নেওয়ার জন্য? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। টাকার কথা যখন এলোই, তখন পটুয়াখালীর কালাপাড়া এবং সৈয়দপুরের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কালাপাড়ায় একজন নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লাখ টাকা। আবার সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগ ভর্তি 74 লক্ষ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁ সদর আসন 1 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের টাকা ছড়াছড়ি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে জিতে আসতে পারবেন কি পারবেন না, এখন আমি এর আগেও প্রশ্ন করেছি, আবারও আজকেও প্রশ্ন করতে চাইছি যে তিনি বিজয়ী হয়ে আসবেন কিনা। তিনি বলেছেন তার জীবনের এটি শেষ নির্বাচন, শেষ নির্বাচনে পরাজয় দিয়ে তার শেষ হয় কিনা সেটিও দেখবার বিষয়। দর্শক, একজন সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও এই যে এত এত টাকার ছড়াছড়ি, এত টাকার স্বপ্ন দেখতে পারে না, অথচ ভোটের আগে কোটি কোটি টাকা আকাশে উঠছে। কুমিল্লায় 2 লাখ, চট্টগ্রামে 10 লাখ, লক্ষ্মীপুরে 15 লাখ। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। কোনটা রেখে কোনটা উল্লেখ করব? এই টাকাগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়? বিপক্ষ দলগুলো বলছে এগুলো পোলিং এজেন্টের খরচ, কিন্তু এজেন্ট খরচ নামে এই বিপুল অর্থ কি পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নয়? রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছেন। জামাত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আর বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিন্তু মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে স্বপ্নটি পিষ্ট হচ্ছে তার দায় কে নেবে? আমরা আজ যা দেখলাম এবং শুনলাম তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। ব্যালট পেপার খোলা, আগাম স্বাক্ষর আর ব্যাগে ব্যাগে কালো টাকা, এসবই কি আমাদের নির্বাচনের ভবিতব্য? জামাত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন এগুলো পরিকল্পিত নাটক। আবার বিএনপির প্রতিনিধি দল ইসিতে গিয়ে একগুচ্ছ অভিযোগ জমা দিচ্ছেন। সত্য আসলে কোথায়? সত্য হয়তো সেই সাধারণ মানুষের চোখের কোণে লুকিয়ে আছে, যারা এখনো আশা করে যে তাদের একটি ভোট এই দেশটাকে বদলে দেবে। প্রিয় দর্শক, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু যখনই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায় তখনই জাতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমরা চাই না অন্ধকার রাতের কোনো সিদ্ধান্ত দিনের আলোর মানুষের অধিকার কেড়ে নিক। আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর এবং ভয়হীন নির্বাচন। আপনার এলাকায় কি কোনো এমন ঘটনা ঘটেছে? আপনি কি মনে করেন এই টাকা আর অনিয়মের ভিড়ে গণতন্ত্র টিকে থাকবে? সাথে আমিও আপনাকে যে প্রশ্নটি করছি, গণতন্ত্র টিকে থাকবে কিনা? গণতন্ত্র টেকা কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করারই উদ্যোগ নেই ইউনূস সরকারের, এবং এই যে বিতর্কিত নির্বাচনের যদি উদ্যোগ থাকতো তাহলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। যেহেতু নির্বাচন হচ্ছে না, বিতর্কিত নির্বাচন ইতিমধ্যে দেশে বিদেশে বিতর্কিত, এই ভোট টিকবে না। কাজেই খুব শীঘ্রই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেখানে যদি জনমতের প্রতিফলন ঘটে আমরা সেটি নিশ্চয়ই দেখব। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে। কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে 299টি আসনে, ভোট কেন্দ্রের সংখ্যা 42,651টি। তার মধ্যে মোটামুটি 32,000 ভোট কেন্দ্রে ভোট কাস্টিংয়ের হার সকাল 11টায় জানানো হলো যে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 32,000 ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি।
ভোট পড়েছে 14.96%। আর 1 ঘন্টা পর এসে বেলা 12টার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা 12টা পর্যন্ত 32,779টি কেন্দ্রে 18%, 32.88%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে প্রায় 18% বেড়ে গেল। 14.96% থেকে 32.88%। যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি, সারা দেশে মোট ভোটার 12,76,00,000 সামথিং, 12,76,11,000 মতন। তো যদি 14.96% বেলা 11টা পর্যন্ত পড়ে, তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট 1,90,00,000। আর বেলা 12টার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল 4,20,00,000। 1 ঘন্টাতেই 2,30,35,00,000। এটা কি অস্বাভাবিক চিত্র নয়? এবং এভাবে চললে তো ভোট শেষ হওয়া পর্যন্ত কাস্টিংয়ের হার 70, 75, 80ও দাঁড়ানোর কথা, কিন্তু সেটি বোধহয় হবে না। যতদূর শোনা যাচ্ছে এমন কথা ভেসে বেড়াচ্ছে নির্বাচন কমিশন থেকে, ভোটের হার দেখানো হতে পারে, ভোট কাস্টিংয়ের হার 60 থেকে 65%, তেমনই বোধহয় টার্গেট রয়েছে। আর এর আগে আমাদের পররাষ্ট্র সচিব তো বলেই রেখেছেন যে ভোট পড়তে পারে 55%। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, এটা সত্য কথা, কিন্তু এই পরিমাণ ভোটার বাড়লো 1 ঘন্টার মধ্যে। আবার এটাও দেখা গেছে যে বরং এই নির্বাচনের সকালের দিকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল, বরং 11টার পরে কমতে থাকে। বিবিসি বলছে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সার্বিকভাবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন বর্তমান ভোটের চিত্র দেখে প্রকৃতপক্ষে কে বিজয়ী হতে যাচ্ছে, জামায়াত নাকি বিএনপি, তা আসলে অনুধাবন করা কঠিন। দীর্ঘ লাইনের চিত্র কোথাও কোথাও দেখা গেছে, এটা সত্য কথা। তার তুলনায় আবার দেশের বিভিন্ন স্থানে একেবারে ফাঁকা ভোট কেন্দ্র দেখা গেছে। যেসব জায়গায় ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে, লাইন দেখা গেছে, সেখানে আবার ভোট দেওয়ার যে গতি সেটি একেবারেই ধীর। অনেকে ভোট দিতে পারেননি, ভোট নাকি আগে দেওয়া হয়ে গেছে, অসংখ্য অসংখ্য অভিযোগ আপনারা দেখেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখা হয়ে গেছে, ভোট আগে দেওয়া হয়ে গেছে। গোপন কক্ষে একাধিক জায়গায়, একাধিক বলে তো 1, 2, 3 জায়গা বোঝায়, অনেক অনেক জায়গায় গোপন কক্ষে 4জন 5জন মিলে, কোথাও নারীরা একসঙ্গে ভোট দিচ্ছে, কোথাও পুরুষরা একসঙ্গে মিলেমিশে ভোট দিচ্ছে গোপন কক্ষে। কোথাও কোথাও আবার ব্যালট মারা সিল পাওয়া গেছে, শত শত ব্যালট পেপার। শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। আবার অনেক জায়গায় একই প্রতীকের এজেন্ট বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, যেমন ডয়েচে ভেলে, আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের যে লাইভ, সেখানে দেখা গেছে যে একাধিক কেন্দ্রে, অনেক কেন্দ্রে একই প্রতীকের একাধিক এজেন্ট। এবং রেজাল্ট শিট আগে থেকে তৈরি ছিল, কোথাও কোথাও রাত থেকেই, তো আমরা জানি যে সন্ধ্যা 7টা থেকেই ব্যালট পেপার প্রস্তুতি চলেছে, ব্যালট পেপার সাজিয়ে রাখা হয়েছে যাতে সিল মারা হয়। আবার কেউ কেউ বলছে না, একটু আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। সারা রাত তো অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। সকালে এসে সার্বিকভাবে চিত্র খানিকটা পাল্টে গেছে, শান্ত পরিবেশ, যদি বাস্তবতা। আবার সংঘর্ষ, অপ্রীতিকর অবস্থা যে নিশ্চয়ই হয়নি তা নয়, অবশ্যই উল্লেখযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে যেমন ফাঁকা রেজাল্ট শিটে সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছিল কোনো কোনো প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টদের কাছ থেকে। আবার সকালে এসেও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে একইভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে সিগনেচার নেওয়ার চেষ্টা ঘটেছে। কাউকে কাউকে আটক করা হয়েছে এবং সিল মারার বিষয়গুলো আমরা দেখেছি। অনেক ব্যালট পেপারে সিলের ছবি বেরিয়েছে আগে থেকে, ভোট শুরু হওয়ার আগে থেকেই।
এই যে ঐতিহাসিক নির্বাচন, আগেই বলেছি নির্বাচন কমিশন কার্যালয় কিংবা সিইসি অথবা সরকারের পক্ষ থেকে দাবি করা হবে এগুলো কিছু নেই, এগুলো কিছু কিছু জায়গায় হয়েছে, এটি কম বেশি সব নির্বাচনে হয়েছে বা হয়ে থাকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ প্রেডিক্ট করতে পারছি না যে আসলে কি ঘটছে ভিতরে। কাকতালীয় নয়, কোনো বিশেষ হিসেব নিকেশ থেকে কিছু ঘটবে কিনা আমরা আদৌ ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। তবে সন্দেহ সংশয় অবশ্যই রয়েছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ করেছিল যে নির্বাচন আদৌ হবে কিনা, কিন্তু নির্বাচন হয়তো হয়েছে, কিন্তু এই জিনিসটি কেউ কল্পনা করতে পারেনি যে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনও 2018 সালে দিনের ভোট যেমন রাতে হয়েছিল, আগের দিন রাত 10টা থেকে, এখানে সন্ধ্যা 7টা থেকে এবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটি আসলে অস্বাভাবিক, যা অনেকের ধারণার বাইরে ছিল, তাই ঘটেছে। এখন আমরা অনেকে সন্দেহ প্রকাশ করেছিলাম যে নির্বাচন হবে কি না। হ্যাঁ, সন্দেহ তো ছিলই, এবং বাস্তবতার জায়গা থেকে সেই সন্দেহগুলো তো এখনও রয়েছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি হতে পারে। ভাগ বাটোয়ারা নির্বাচন, ভিতরে বিশেষ কোনো মেকানিজম ঘটছে, কোনো বিশেষ ডিজাইন অ্যাপ্লাই করা হচ্ছে, এখনো পর্যন্ত আমাদেরকে বলতে হচ্ছে। তার কারণ 1 ঘন্টায়, মানে সকাল 7:30 থেকে 11টা, 4.5 ঘন্টায়, 3.5 ঘন্টায় ভোট কাস্টিংয়ের হার 14.9%, আর 12টার মধ্যে তা গিয়ে হয়ে গেল 32.88%। দেখা যাক, আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠত শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন, তা এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে, এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে, খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মেলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেবকে তো দেখেছেন, সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে, তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না, এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে এতে ভঙ্গিতে
মানে অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন, তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন, জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে, বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই, মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো, রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে,
তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি, ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে মানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথে একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপে একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না, এই ভোট জলাঞ্জলি যাবে এবং ইউনূসের হাল অত্যন্ত খারাপ হবে। যেটা গতকালকে আমি বলেছিলাম, ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি মানে আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ। এখন আপনারা দেখতে থাকুন, আমরা আবার 4টে থেকে লাইভে বসবো। এই লাইভ যেটা হবে সেটা আমার এখানেও লাইভটা হবে, আপনারা সেটা দেখতে থাকবেন। সেখানে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা সাবধানে থাকবেন, ভোট কেন্দ্রের আশেপাশে যাবেন না। ধন্যবাদ।